আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আপনাদের সাথে কথা বলছি আমি আপনাদের অতি পরিচিত নাসিম আহমেদ। বন্ধুরা, আজকে আমরা এসেছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠিতে, ভাটপাড়া নীলকুঠি ডিসি ইকো পার্ক দেখতে। বন্ধুরা, দেখবেন আপনারাও, আমার সঙ্গে ক্যামেরা রয়েছে আপনাদেরও অতি পরিচিত নাট্যমুখ জামিরুল ভাই। আমরা দুজন আজকে এসেছি মেহেরপুর গাংনীর ভাটপাড়া ডিসি ইকো পার্ক দেখতে। দেখাবো আপনাদেরকেও, ততক্ষণ সঙ্গেই থাকবেন। এবং কেমন লাগলো এই ভাটপাড়া ডিসি ইকো পার্ক দেখতে কমেন্ট বক্সে মতামত জানাতে মোটেও ভুলবেন না, কিন্তু আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, ব্রিটিশ শাসনামলে এদেশে নীল চাষের জন্য ইংরেজরা বিভিন্ন স্থানে কুঠি গড়ে তোলে, যা নীলকুঠি নামে পরিচিত। ইংরেজদের তৈরি প্রায় সব নীলকুঠি ইট ও চুনসুরকি দিয়ে নির্মাণ করা হয়। বন্ধুরা, আজ আমরা এসেছি কাজলা নদীর পূর্ব তীরে অবস্থিত নীলকুঠি দেখতে। শুধু দেখতেই নয় বন্ধুরা, এসেছি জানাতে। বন্ধুরা, কাজলা নদীর পূর্ব তীরেই এই গ্রামটির নাম ভাটপাড়া। মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহর হতে প্রায় 7 কিলোমিটার উত্তর দিকে এই ভাটপাড়া গ্রাম। এই গ্রামেই আজও অবস্থান করছে অভিশাপের ইতিহাস দিয়ে ধোয়া নির্যাতন নিপীড়নের জ্বলন্ত সাক্ষী এই ভাটপাড়া নীলকুঠি। আজ আপনাদেরকে জানাবো এই ভাটপাড়া নীলকুঠির ইতিহাস ইতিবৃত্ত। এই কুঠি ভবনটি 80 ফুট দৈর্ঘ্য এবং 70 ফুট প্রস্থ বিশিষ্ট। 1796 সালে এখানে নীল চাষ শুরু করা হয়। 27 একর বা 81 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই কুঠি বাড়িটির বেশ কিছু জায়গা ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই জন্যেই অনেকটা কমে গেছে এর আয়তন। বন্ধুরা, ইদানিং যে ভবনটি দেখছেন তা সংস্কারকৃত। কঙ্কালে পরিণত হওয়া কুঠি বাড়িটির দরজা, জানালা, কড়িকাঠ, বর্গা কিছুই ছিল না। কোনো কিছু সংযোজন বা বিয়োজন না করেই পুরো আদল অক্ষত রেখে আগের মতো করে সিমেন্ট ব্যবহার না করে চুন সুরকি ও টালি ব্যবহার করে কুঠিটি সংস্কার করা হয়েছে। এই সংস্কার কাজটি বাস্তবায়ন করেছেন মেহেরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাড়ি এন্টারপ্রাইজ। বন্ধুরা, 2016 সালের শেষের দিকে কাজলা নদীর ধারের এই নীলকুঠি বাড়িটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় মেহেরপুরের জেলা প্রশাসন। তারপর যেই কথা সেই কাজ। 2017 সালের শুরুর দিকে পর্যটন কেন্দ্রের যা যা কাজ তা শুরু করা হয়। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় এই কুঠিবাড়ি ঘিরে কৃত্রিম লেক, ঝর্ণা ধারা, বিভিন্ন পশু পাখির মূর্তি, খেলাধুলার সরঞ্জাম, পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা, চলাচলের রাস্তা এবং বাহারি সব ফুলের বাগান করা হয়েছে। বন্ধুরা, এই কুঠি বাড়ি নিয়ে আজ আপনাদের সামান্য একটু ইতিহাসের গল্প শোনাতে চাই। বন্ধুরা, তখন 1860 সাল ছুঁই নীলকর সাহেব ও তাদের নায়েব গোমস্তা পাইক বরকন্দাজদের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বাংলার কৃষক সমাজ বিদ্রোহ ঘোষণা করে। চাষিরা জোটবদ্ধ হয়ে সাপ জানিয়ে দেয় তারা জান উৎসর্গ করবে, কিন্তু নীল বুনবে না। নীলকুঠি সংলগ্ন গ্রামগুলোই দাউ দাউ করে জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। সে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অবিভক্ত বঙ্গদেশের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রানাঘাট, মেহেরপুর, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরার প্রত্যন্ত জনপদ থেকে মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পাবনা হয়ে খুলনা পর্যন্ত পুড়ে ছাই হয় অত্যাচারী রক্তচোষা নীলকরদের নীলকুঠি। ম্যাজিস্ট্রেটের বাংলো ও ইংরেজ দালালদের দেশীয় জমিদারের কাছারি বাড়ি। নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় দুর্দান্ত লেখার মাধ্যমে আগুনের ফুলকি ছড়ান সাংবাদিক হরিশচন্দ্র মুখার্জি। রেভারেন্ড জেমস লং এর সহযোগিতায় ইংরেজিতে অনুদিত হয় দীনবন্ধু মিত্রের কালজয়ী নাটক নীল দর্পণ। সরকারি ও বুদ্ধিজীবী মহলে বেঁধে যায় মহা হুলস্থুল। অনুবাদ করার অপরাধে দণ্ডিত হন প্রজাপ্রেমী পাদ্রী জেমস লং। তবু মৃত্যু ভয়হীন চাষিদের বিদ্রোহ বন্ধ হয়নি। চুয়াডাঙ্গার লোকনাথপুর কুঠিতে আক্রমণ চালান বিদ্রোহী চাষিরা।
অগ্নিসংযোগ করা হয় চুয়াডাঙ্গা এলাকার বিভিন্ন কুঠিতে। ঝিনাইদহের খোড়া গোদা কুঠির পরিশোধিত নীল চিত্রা নদীর জলে ভাসিয়ে দেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। স্থানীয় জমিদার, শিক্ষিত বুদ্ধিজীবীদের একাংশ এগিয়ে আসেন চাষিদের সমর্থনে। চুয়াডাঙ্গার নাটুদহের জমিদার নফরচন্দ্র পাল চৌধুরী প্রজাদের সঙ্গে নিয়ে বাহুবলেই উদ্ধার করে নেন অধিকাংশ জমিদারি। মেহেরপুর অঞ্চলে নীল বিদ্রোহের নেতৃত্ব দেন মথুরানাথ মুখোপাধ্যায়। মেহেরপুর অঞ্চলে নীল বিদ্রোহের নেতৃত্ব দেন মথুরানাথ মুখোপাধ্যায়। তার নেতৃত্বে গড়ে ওঠে বিশাল লাঠিয়াল বাহিনী ও নীলকর বিরোধী আন্দোলন। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, সেই আন্দোলনের আজ একেবারেই স্পর্শ করতে পারে না মেহেরপুরের কাজলা নদীবর্তী এই ভাটপাড়া নীলকুঠি। লাগোয়া সাহারবাটি, নওপাড়া, বাহাদুরপুরেও নীলকর সাহেব ও নায়েব গোমস্তাদের সঙ্গে মিলেমিশেই চলতে থাকে এলাকার চাষি ও সচ্ছল কৃষকদের জীবন। বন্ধুরা, বর্তমান এই নীলকুঠি বাড়ি এলাকার 81 বিঘা জমির মধ্যে বিভিন্ন জায়গায় নির্মিত ফুলের বাগান, শিশুদের জন্য শিশু পার্ক এবং বিভিন্ন স্থাপনা যেগুলো আছে এই ভিডিওতে সেগুলোই দেখানো হচ্ছে। আপনারা মনোযোগ সহকারে সেগুলো দেখুন এবং মন দিয়ে শুনতে থাকুন বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভাটপাড়া নীলকুঠির ইতিহাস। বন্ধুরা, বিভিন্ন সূত্র থেকে জানা যায় 20 শতকের প্রথম দশক পর্যন্ত মেহেরপুরের ভাটপাড়া, কাথুলি ও আমঝুপি নীলকুঠিতে নীল তৈরির ভাটিখানা ছিল। 1860 দশকের দিকে ভাটপাড়া ও আমঝুপি নীলকুঠি সংলগ্ন এলাকায় কোনো নীল বিদ্রোহ হয়নি। মেহেরপুরের বল্লভপুর, রতনপুর, ভবরপাড়া নীলকুঠি যখন স্থানীয় খ্রিস্টান চাষিরা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেন, তখনও ভাটপাড়া ও আমঝুপিতে চলেছে নীলের রমরমা কারবার। বন্ধুরা, আলমডাঙ্গা ও দৌলতপুর এলাকায় নীল বিদ্রোহে মারমুখী ভূমিকা পালন করেছেন তখনকার মুসলমান চাষিরা। তখন ভাটপাড়া যেন এক শান্ত এলাকা ছিল। ভবরপাড়া, বল্লভপুর, রতনপুরের চাষিরা নীলকরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ভাটপাড়া কুঠি এলাকায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। রতনপুর নীলকুঠির ম্যানেজার গাউ স্মিথ ভবরপাড়া গ্রাম আক্রমণ করলে চাষিদের ঐক্যবদ্ধ করেন রেভারেন্ড জে লিঙ্ক। কিন্তু ভাটপাড়ার চাষিরা নীলকরদের বিরুদ্ধে তখনও তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি। বন্ধুরা, ভাটপাড়া নীলকুঠির সাহেবরা ছিলেন দোর্দণ্ড প্রতাপশালী। ভাটপাড়া নীল কনসার্নে প্রায় 100 নীল চাষ হয়েছে। ইতিহাস ঘেঁটে জানা যায়, কোম্পানি আইনের আওতায় মেহেরপুর সহ অবিভক্ত নদিয়া জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনভুক্ত হয়। কোম্পানি তার প্রশাসনিক ও ব্যবসায়িক প্রয়োজনে 19 শতকের প্রথম দিকে মেহেরপুরের সাহারবাটি মৌজার কাজলা তীরের এই ভাটপাড়া নীলকুঠিটি নির্মাণ করেন। 1820 থেকে 1825 সালের মধ্যবর্তী সময়ে এই নীলকুঠিটি নির্মিত হয়েছে বলে অনুমান করা হয়। অবিভক্ত নদিয়া জেলার কুঠিগুলোর মধ্যে এই ভাটপাড়া কুঠি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এক পর্যায়ে বেঙ্গল ইন্ডিগো নামের একটি কোম্পানি, রবার্ট ওয়াটসন অ্যান্ড কোম্পানি, অত্র এলাকার অধিকাংশ জমির ইজারা নিত। এরপর মালিকানা চলে যায় ব্রিটিশ রাজের নিয়ন্ত্রণাধীন মেদিনীপুর জমিদারি কোম্পানির অধীনে। 1860 সালের পর ভাটপাড়ায় নির্মাণ করা হয় মেদিনীপুর জমিদারির বিশাল কাছারি বাড়ি। তৈরি করা হয় মেদিনীপুর কোম্পানির সাহেবদের থাকার জন্য সুন্দর বাংলো। বন্ধুরা, ইতিহাসবিদ আবদুল্লাহ আল আমিনের বই থেকে জানা যায় 1860 সালের 18ই মে কৃষ্ণনগরে মিস্টার সিটন কারের সভাপতিত্বে নীল কমিশনের প্রথম অধিবেশনে দীর্ঘ তদন্ত ও পর্যালোচনার পর কমিশন নীল ব্যবসাকে পাপজনক, ক্ষতিকারক ও ভ্রমসংকুল মনে করেন। রানাঘাটের প্রতাপশালী জমিদার জয়চাঁদ পাল চৌধুরী কমিশনকে নীল চাষ বন্ধের সুপারিশ করেন। 1861 সালে নদিয়া জেলার সবচেয়ে প্রতাপশালী নীলকর জেমস হিল নীল ব্যবসা বন্ধ করে দেন, কারণ চাষিদের দাবি মোতাবেক মূল্য প্রদান করলে নীল ব্যবসায় তেমন কোনো লাভ হতো না। মুনাফার জন্য তিনি জমিদারের ভূমিকায় অবতীর্ণ হন। নীল চাষে প্রজাদের বাধ্য করা যাবে না মর্মে 1861 সালে প্রণীত হলে নদিয়া ও যশোর জেলায় নীল চাষ কমতে থাকে। তারপরও 1910 সাল পর্যন্ত মেহেরপুরের কোথাও কোথাও নীল চাষ অব্যাহত থাকে।
ভাটপাড়া নীলকুঠির আওতাধীন এলাকায় 20 শতকের প্রথম দশক পর্যন্ত নীল চাষ চালু ছিল বলে জনশ্রুতি রয়েছে। 1860 সালের ভাটপাড়া নীলকুঠি কিনে নেয় মেদিনীপুর জমিদার কোম্পানি। এই কোম্পানি প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য একটি কাছারি বাড়ি নির্মাণ করে। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পরও মেদিনীপুর জমিদারি কোম্পানির কর্মকর্তারা ভাটপাড়ায় অবস্থান করতেন। 1953 সালে তারা ভাটপাড়া ছেড়ে চলে যান। 1953 সালে জমিদারি প্রথা উচ্ছেদের পর ভাটপাড়া নীলকুঠিটির দায়িত্ব অর্পিত হয় কুষ্টিয়া জেলা প্রশাসনের উপর। 27 একর জমির উপর প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক নীলকুঠিটি একই সঙ্গে নীলকর সাহেবদের শোষণ, পীড়ন এবং বাংলার কৃষক সমাজের সংগ্রামী ইতিহাসের সাক্ষ্য বহন করে। জনশ্রুতি আছে, এই কুঠিবাড়ির দ্বার উন্মোচন করেন বেঙ্গল ইন্ডিগো কোম্পানির স্বত্বাধিকারী সেই জেমস এইচ হিলস। এই কুঠিবাড়িতে একসময় টমাস আইভান কেনি, শেলি, ক্রফোর্ড, সিম্পসন, ফার্গুসন ও তাদের সতীর্থরা নাচ গানের আসরও বসাতেন। এখানে অবস্থান করেই প্রজাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে জন স্টুয়ার্ট, আলেকজান্ডার স্মিথ, জন হার্ডারের মতো ভয়ঙ্কর নীলকর সাহেবেরা। নীলবহন সহজীকরণ ছিল না বলেই ভাটপাড়া থেকে মাথাভাঙা নদী পর্যন্ত খনন করা হয় স্টুয়ার্ট খাল। ভাটপাড়া কুঠি থেকে বিলেতে অর্থাৎ আজকের লন্ডনেই এই নীল রপ্তানি করা হতো। কলকাতার নীল শিল্প, নীল চাষের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভাগ্য ভাটপাড়ার নীলকুঠির কর্মকাণ্ডের উপর নির্ভর করত। নীল প্রক্রিয়াকরণ হাউজও ছিল 3 দশক আগে অক্ষত ছিল এই কুঠি প্রাঙ্গণেই। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, নীলকুঠি প্রাঙ্গণে আজও নীলের চারা গজায়। 18 ও 19 শতকের দেশীয় ঐতিহ্য ও পাশ্চাত্য স্থাপত্য শৈলী সমন্বয়ে ইট চুনসুরকি দিয়ে এই কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। এর ছাদ তৈরিতে ব্যবহার করা হয় লোহার বিম এবং ইটের টালি। দোতলায় ওঠার জন্য পুরনো পদ্ধতির সিঁড়িও নির্মাণ করা হয়। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী নীলকুঠি প্রাঙ্গণে ক্যাম্প স্থাপন করে। এই নীলকুঠিতেই 71-এর 15 আগস্ট মধ্যরাতে সাহারবাটির এমলাক হোসেন মাস্টার ও উজির মালিথা গাংনী হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কাসিম সরকার, চৌগাছার হাফিজউদ্দিন মাস্টার, বামন্দির হারেজউদ্দিন ও আবুল কাসেমকে ধরে এনে ভাটপাড়া কুঠির ক্যাম্পে হত্যা করা হয় এবং এই কাজলা নদীতেই ভাসিয়ে দেওয়া হয়। 6 শহীদের স্মৃতি রক্ষার্থে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই ভাটপাড়া নীলকুঠিতেই স্মৃতিসৌধ নির্মাণ ও বৌদ্ধভূমি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 1974 সালে হল্যান্ড ও ফ্রান্স থেকে আসা সাহেবেরা ভাটপাড়া নীলকুঠিতে একটি বেসরকারি সংস্থার প্রধান কার্যালয়ও স্থাপন করে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন, নারী উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, জনস্বাস্থ্য উন্নয়ন, শিশু ও প্রসূতি সেবার লক্ষ্যে ইয়াং, অ্যামব্রেথ, ম্যারি, লুসির সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তায় প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড টাউনস অর্গানাইজেশন অব বাংলাদেশ, UTOB অর্থাৎ এর প্রধান কার্যালয়। ভাটপাড়া নীলকুঠি থেকে এই সংস্থার সার্বিক কার্যক্রম পরিচালিত হতো। 1980-র দশকের দিকে সংস্থাটি কার্যক্রম বন্ধ করে চলে যায়। এই সেই ঐতিহাসিক নীল গাছ, একটু মনোযোগ সহকারে সকলেই দেখুন। এই সেই ঐতিহাসিক নীল গাছ। হ্যাঁ বন্ধুরা, আমরা এই ঐতিহাসিক নীল গাছের জন্যই আমরা এত দূর এসেছি এবং এই ঐতিহাসিক নীল গাছের এই হলো ফল বন্ধুরা, এই হলো ফল। এই যে এখানে ছোট ছোট ফল আছে। এই নীল চাষের জন্য নীল বিদ্রোহ করেছিল আমার গ্রাম বাংলার অতি সাধারণ মানুষজন, আর এই নীলের জন্যই অত্যাচারিত হয়েছিল আমার গ্রাম বাংলার অতি নিরীহ মানুষজন। বন্ধুরা, এই ঐতিহাসিক নীল গাছটি এবং আমাদের এই ভাটপাড়া নীলকুঠির সমস্ত বিষয় বৃত্তান্ত এবং যতটুকু আমার জানা মতো ইতিহাস জানা ছিল সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরও 5 জন বন্ধুকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাতে মোটেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।